নমস্কার, দেখছেন গ্রে জোন। মিকা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা আবার রয়েছে আমাদের একজন অতিথিকে নিয়ে। অলরেডি তার সাথে আমরা এর আগে একটা এপিসোড করেছি, কিন্তু আজকে আবার একটা এপিসোড রয়েছে। আর এর বিষয়টা আগের এপিসোডের থেকে তো একটু আলাদা বটেই, তবে এই সময় দাঁড়িয়ে প্রচন্ড গুরুত্বপূর্ণ এবং প্রচন্ড রেলেভেন্ট একটা এপিসোড। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বাচ্চাদের মানুষ করার ক্ষেত্রে মায়েরা বেশ অনেক রকম অন্যরকম পন্থা নিচ্ছেন। আর তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে তাদের ডায়েট নির্ধারণ করা বা তাদেরকে কি ধরনের খাবার দাবার দেওয়া হবে সেটা নির্ধারণ করা। এইটা কিন্তু শুনে বেশ অনেকেই হকচকিয়ে যান যে আমরা তো ছোটবেলায় এটা শুনিনি। তবে যাই হোক, আমরা শুনেছি কি শুনিনি সেটা তো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে পন্থাটা নেওয়া হচ্ছে সেই পন্থাটা কতটা সায়েন্টিফিক এবং বাচ্চার গ্রোথের জন্য সেটা কতটা যুক্তিযুক্ত। আজকে আমাদের সঙ্গে আবার রয়েছেন আমাদের বিশেষ অতিথি ডক্টর রিম্পা বোস। পেশায় যিনি একাডেমিশিয়ান এবং নিউট্রিশন এডুকেটর। তো রিম্পাদিকে আমি আবার গ্রেজনের পর্দায় স্বাগত জানাচ্ছি। আর অনেক বক বক অলরেডি আমি বাজে করে দিয়েছি, আর বকবো না, সোজা আমি এই প্রশ্নটা করব। সোশ্যাল মিডিয়া খুললে কিছু ইনফ্লুয়েন্সার মায়েরা এবং এই নতুন জেনারেশনের যারা মায়েরা তাদের একটা বক্তব্য উঠে আসছে যে তারা একটা লং টাইম অবধি বাচ্চাকে চিনির সাথে এবং আর বেশ কিছু জিনিসের সাথে ইন্ট্রোডিউস করাচ্ছেনই না। এটা কি যুক্তিযুক্ত? খুব ভালো একটা প্রশ্ন করেছো মিহিকা, কারণ এতটা কন্টেম্পোরারি এটা একটা টপিক, এবং সত্যি কথা বলতে আমার নিজের ব্যক্তিগত জীবনেও আমার অনেক বন্ধু বান্ধবদের মধ্যেও এই নেচারটা আমি দেখেছি না। সোশ্যাল মিডিয়া দেখলাম এটা না করলেই বোধহয় ভালো বা কিছু। তো অ্যাজ বিফোর আমি প্রতি ক্ষেত্রেই বলি, আমার ক্লিনিকেও যারা আসেন বলি, আর তোমাদের মাধ্যমে তো আজকে একটা বড় সুযোগ পাচ্ছি বলা। প্রথম কথা দেখুন, যখন আলোচ্য বিষয় বা জেনারেশনটা হচ্ছে বাচ্চারা, তো বাচ্চা মানেই কিন্তু একদম গ্রোয়িং ফেজ মানে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা ব্রেস্ট মিল্কের গুরুত্ব আলোচনা করি, তাকে সব খাওয়া দাওয়া দেওয়া, এবং 4 থেকে 6 মাস পর থেকে সে যাতে আস্তে আস্তে আমাদের অ্যাডাল্ট ডায়েটের সাথে অ্যাকাস্টমড হয়, তার জন্য উইনিং ফুড আসে এবং সব ধরনের খাবার। তো চিনির গুরুত্বটাও কিন্তু ইকুয়ালি আছে, এবং চিনি তুমি বললে আমি তো বলবো ফ্যাটের কথাটাও একটু জুড়বো। তার কারণ সব ইদানিং এর বা আমাদের একটা ট্রেন্ড, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলো বা আমাদের সিচুয়েশনাল স্ট্যান্ড পয়েন্টে বলো, সবার লাইফস্টাইলের একটা পরিবর্তন আসে। আগের মতো খোলা মাঠও নেই যে দৌড়াদৌড়ি করবে, বা লাইফস্টাইলটাও সেরকম কষ্টকর নেই। এখন না চাইলেই হাতের কাছে সবকিছু পেয়ে যাওয়া, এবং ইন হাউস থাকাটা এত বেড়ে যাচ্ছে যে সেডেন্টারি লাইফস্টাইলের প্রকোপ হয়তো অনেক পড়ছে, এবং বাচ্চাদের ক্ষেত্রেও পড়ছে। বাট সেই জায়গা থেকেও বলবো, চিনি মানে হচ্ছে কার্বোহাইড্রেটের এমন একটা ইম্পর্টেন্ট সোর্স, যে ক্ষেত্রে কিন্তু আমরা গ্লুকোজটাকে খুব ইনস্ট্যান্টলি পাচ্ছি। এবং এ প্রসঙ্গে বলি, আমাদের 3টে অর্গান শরীরে, লিভার, হার্ট আর ব্রেন, তাদের কিন্তু ভীষণ অ্যাক্টিভ কাজ করার জন্য ইনস্ট্যান্ট গ্লুকোজটা বা মনোস্যাকারাইডের একদম মানে আমাদের যেটা ফর্ম, মানে সিম্পলেস্ট ফর্ম অফ দ্য কার্বোহাইড্রেট, সেটা ভীষণভাবে দরকার। মানে তারা গ্লুকোজকে না চিনলে তাদের কাজটাও হবে না। তাহলে বাচ্চা মানে হচ্ছে একটা গ্রোয়িং স্টেজ, তার অর্গান গুলো গ্রো করছে বা ডেভেলপ করছে। সেরকম একটা জায়গায় হঠাৎ যদি আমি চিনিটাকে রেস্ট্রিক্ট করে দিলাম, আমার কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি পাওয়ার একটা রিসোর্স বন্ধ হয়ে গেল। নাম্বার 1। নাম্বার 2, একটা প্রবলেম কি, যে কোনো খাবারের সাথে শরীরকে অ্যাকাস্টমড করতে হয়। আমরা অ্যাডাল্টহুডের পরে অনেক কিছু রেস্ট্রিকশনের চিন্তা করি, আনটিল এন্ড আনলেস তার আগে যদি তার স্পেসিফিক কোনো প্রয়োজন না পড়ে। তো আমি সিস্টেমটা বড় হচ্ছে, চিনছে, খাবারকে জানছে, আমি খাবার চেনাটা থেকেই সিস্টেমটাকে বাদ করে দিলাম, অটোমেটিক্যালি সেই সিস্টেমটা পরে ম্যালফাংশনিং হতেই পারে। এবং সারা জীবন চিনি খেয়ে চলবে না এরকম তো কখনো বলা হয়নি। তুমি একটা কথা বললি, সেটা প্রসঙ্গেই বলি, যে সত্যি আগেকার জেনারেশনে বা আমরাও ধরো আমাদের ছোটবেলায় আমাদের মায়েরাও রেস্ট্রিক্ট করেনি, আমরাও কিন্তু যথেষ্ট সুস্থ সবল ভাবে বড় হয়েছি। সেকেন্ড প্রসঙ্গটা একটুখানি বলবো, যে ফ্যাটের ব্যাপারেও এরকমই একটা কনসেপশন, রাদার বলবো মিসকনসেপশন আছে। তার একটা বড় কারণ, আমাদের এই গ্রোয়িং এজ বা যে কোনো বয়সে কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিন, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এবং তার সাথে সাথে আমাদের কর্টিকয়েড হরমোনস, যেগুলো শরীরকে তৈরি করার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলোর সোর্স কিন্তু ফ্যাট। এবার ফ্যাটের মধ্যে ঘি ভালো না মাখন ভালো সেটা হচ্ছে অন্য বিষয়, কিন্তু ফ্যাটটা কিন্তু প্রয়োজন। ফ্যাট ফ্রি ডায়েট বলে কিছু হওয়া সম্ভব না ছোট বয়সে শিশুদের, মানে নর্মাল জীবনযাত্রায় কখনোই আনা সম্ভব না। তো এটুকুনি বলার।
সব ধরনের সুস্থ স্বাভাবিক জীবন দিতে গেলে একদম আমরা যেভাবে আমরাও নিজেরা খেয়ে বড় হয়েছি, এখনকার বাচ্চাদেরও সেভাবেই খাইয়ে বড় করাটা দরকার। সিস্টেমটা আগে চিনুক, পরে যদি কোনো সমস্যা হয় সেগুলো সমাধানের জন্য তো পরামর্শদাতারা আছেন, তখন সেইভাবে অফ করা যাবে। এক্ষুনি আলোচনার মধ্যে একটা কথা উঠলো যে আস্তে আস্তে যে বাচ্চাদের খাবার দাবারের চেঞ্জটা, মানে ব্রেস্ট ফিড থেকে তারা আস্তে আস্তে যখন অ্যাডাল্ট খাবার দাবারের দিকে এগোচ্ছে, এই জায়গায় একটা কনফিউশন অনেকের থাকে যে কোন বয়স থেকে বা পার্টিকুলার কোন সময় থেকে আস্তে আস্তে কোন ধরনের খাবারগুলো স্টার্ট করা উচিত, এই বিষয়ে যদি একটা ক্লিয়ার একদম চিত্র দেওয়া যায়। প্রথম কথাই বলি, যেমন আমাদের দেখো একটা কথাই নিউট্রিশন আমরা যারা পড়ি সবসময় বলা হয় বা ডাক্তাররাও বলেন যে ব্রেস্ট মিল্ক ইজ দ্য বেস্ট ফুড ফর দ্য চিলড্রেন, বা বাচ্চা ইনফ্যান্টস বলা ভালো। তো মোটামুটি একদম জন্ম থেকে প্রথম 6 মাস স্ট্রিক্টলি ব্রেস্ট ফিডিং এ থাকতে হবে। এখানে একটা কথা বলি, এই সময় অনেকে বলেন একটু জল খাওয়ানো অভ্যেস করা দরকার, একটু জলের টেস্ট বোঝানো দরকার। আমি রাদা সবসময় বলি যে নো, ব্রেস্ট মিল্কের ইটসেলফ কম্পোজিশনটাই এমন, তার ফুড আর জল দুটোই দিয়ে দিচ্ছে। এবার হচ্ছে উইনিংটা কখন আমরা স্টার্ট করব। অফিসিয়ালি তো 6 মাস বলে, বাট এখন দেখো অনেক মায়েরাই ওয়ার্কিং, ছুটি পাওয়ার একটা ব্যাপার থাকে। আর একটু একটু করে কমার্শিয়াল ফুডকে ইমপ্লিমেন্ট করার জায়গায় যদি আমাদের নর্মাল ডায়েটেড ফুড গুলোকে আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করি, বাচ্চার জন্যও ভালো। বাট সেটাও খুব আর্লি হলেও 5 মাসের আগে না করাই ভালো, 4.5 মাস 5 মাসের আগে না করাই ভালো। ইনিশিয়াল স্টার্ট আপটা আমরা কি করতে পারি, একদম যেটা ইজিলি ডাইজেস্টেবল, একদম ধরো ম্যাশড পটেটো, কার্বোহাইড্রেটের সোর্স, বয়েলড হচ্ছে, ওয়েল কুকড হচ্ছে, সেটা নিতে পারলো। আর ফলের মধ্যে সবচেয়ে প্রেফারেন্স দেওয়া হয় কলাকে, যেহেতু ক্যালোরিটাও হাই, এবং কলা যেহেতু নিজেও খুব নরম, এবং একটা পাকা কলা চটকে খাওয়ানো বাচ্চাকে তার পক্ষেও সুবিধা হয়। ফলের রসকে ছেঁকে নিয়ে, কারণ ওই পাল্প গুলো অনেক ক্ষেত্রে গিলতে গেলে ওদের সমস্যা হতে পারে, সেটা একদম পাতলা করে সুজি, আর দুধ যেহেতু একটা জায়গা, দুধটাও ইন্ট্রোডিউস হবে কি হবে না একটা কনফিউশন থাকে। তো সেক্ষেত্রে অল্প দুধ দিয়ে পাতলা করে দুধের সুজি, এবং যেটা তুমি আগে প্রশ্ন করলে সেই চিনিটা দিয়েই কিন্তু একটুখানি করে দেয়া। তো এই ধরনের খাবারগুলো মোটামুটি ইনকর্পোরেট করে তারপর আর একটা খুব ভালো আর হেলদি ফুড মনে করো, আমরা খিচুড়িটাকে তো সব সময়ের জন্যই বলি একটা খুব আইডিয়াল ফুড, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু তাই। হ্যাঁ, প্রিপারেশনটা একটু অন্যরকম হবে। যেমন আমরা বলে থাকি যে খুব ওভার কুকড যদি হয়, ছোট ছোট করে সবজি কেটে চাল ডাল সব দিয়ে একদম সেটা একদম ওই স্ম্যাশড আইটেম ওই চামচে করে যাতে খেতে পারে এবং ওদেরও খেতে যাতে কষ্ট না হয়, এরকম একটা কনসিস্টেন্সিতে খাওয়ালে এ ধরনের খাবার দিয়ে কিন্তু আমরা আস্তে আস্তে সলিড ফুডের দিকে ট্রান্সফর্ম করতে পারি। এবং মোটামুটি একটা বাচ্চার 1 বছর হয়ে যাওয়া মানে তাকে টেবিল ম্যানার্সে নিয়ে আসা, অর্থাৎ বড়দের সাথেই খেতে বসতে দেয়া, ফিঙ্গার ফুডস ইন্ট্রোডিউস করা, এবং আস্তে আস্তে আমাদের অ্যাডাল্ট ডায়েটের সাথে যেটা খুব তাড়াতাড়ি অ্যাকাস্টমড হয়, সেইভাবে নিজের সেলফ ফিডিং অ্যাজ ওয়েল অ্যাজ ফিঙ্গার ফুড অ্যাজ ওয়েল অ্যাজ সবার সাথে খেতে বসা, এই অভ্যেসগুলো গ্রো করে গেলে কিন্তু একটা বাচ্চা খুব হেলদি ওয়েতে বড় হতে পারে। এই প্রসঙ্গে যেখানে বিভিন্ন ধরনের ফুড ইন্ট্রোডিউস করার কথা উঠলো, একটা প্রশ্ন মাথায় ঘুরছে, সেটা এখন নতুন ট্রেন্ড শুধু নয়, এটা কিন্তু আমরা যখন ছোট সেই সময় থেকেও চলে আসছে। বাচ্চাদের ফল সেদ্ধ করে খাওয়ানো, মানে বিশেষ করে খুব আপেল সেদ্ধ করে খাওয়ানো বা ফলের রস করে খাওয়ানো। এখন আবার নতুন করে উঠেছে গাজর বিটের মতো সবজিগুলোর রস করে খাওয়ানো, জুস করে খাওয়ানো। এটা কতটা রিলেটেড? হ্যাঁ, ফলের রসটা খাওয়ানোর সায়েন্টিফিক দিক বলবো, দেখো বাচ্চাদের ক্ষেত্রে চিবিয়ে খাওয়ানোটা পসিবল না, ওদের তখনও দাঁত ওঠে না, বা লিকুইড ফর্মে খাওয়ালে শরীরে যায়। তো সেক্ষেত্রে এবার সেটা ফলের জায়গায় গাজর বা বিটের রস হলে খুব একটা মন্দ হবে না, তার কারণ গাজর বা বিট থেকে আমরা ধরো ক্যারোটিনয়েডস বা অ্যান্থোসায়ানিন এই ধরনের পলিফেনলস গুলোও পাচ্ছি, সেটা কিন্তু ক্ষতিকর নয়। এবার যদি তোমার আর একটা প্রশ্ন বলি, আপেল সেদ্ধ, এবার বাকিগুলো কিন্তু র জুস আমি নিচ্ছি, আমি যদি হাইজেনিক্যালি তৈরি করি এবং প্রপারলি ছেঁকে নিই, তার মধ্যে অল্প একটা টিঞ্জ অফ সল্ট বা একটুখানি চিনি দিয়ে, এবং কনসেন্ট্রেশনটা মনে হলো ডাইলুট করলাম, আমি জল দিয়ে করে খাওয়ালাম, কোনো হার্ম নেই, কারণ সে র ফর্মটাই পাচ্ছে। আপেল সেদ্ধর একটা বড় কন্ট্রোভার্সি জায়গা বলি, আমাদের প্রচুর ভিটামিনস আর মিনারেলস কিন্তু হচ্ছে ওয়াটার সলিউবল। তাহলে একটা আপেলকে সেদ্ধ করে খাওয়াতে গেলে যখন সেই সেদ্ধ জলটা ফেলে দেওয়া হচ্ছে বা যখনই সেটা হিটের কন্ট্যাক্টে আসছে,
একটা ফল খাওয়ানো মানেই তো আমাদের সবসময় মাইক্রো নিউট্রিয়েন্টের ধারণাটা থেকে দেওয়া, তো তার মধ্যে কিন্তু ম্যাক্সিমামটাই লস হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে একটা ইজি সাজেশন বলবো, ধরুন বাচ্চাদের খাওয়াতে গেলে আপেলের খোলাটা আমরা ছাড়ালাম, আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্রেটার থাকে, তার একটা ফাইন নোট থাকে, জাস্ট পাল্পটাকে যদি গ্রেট করে নেওয়া হয় না, তাহলে ওটা ওই স্ম্যাশড আইটেমের মতনই হয়, জুসি হয়। তাতে কি হলো, সেদ্ধ হয়ে যে লসটা হচ্ছিল সেটাও হলো না। আর পাল্প, আমরা স্কিনটা কেন বাদ দিলাম, কারণ স্কিনের যে ফাইবারটা সেটা ডাইজেস্ট করার মতন ওদের ডাইজেশন সিস্টেমটাও রেডি হলো না। কিন্তু পাল্পটাকে একদম যদি আমরা গ্রেট করে সেটাকে চামচে করে খাওয়ানো যায়, ওভারঅল নিউট্রিশনটা কিন্তু অনেক বেটার হলো রাদার দেন সেদ্ধ। এই চিনির প্রসঙ্গটা যেমন উঠেছিল, সেরকম আরো একটা বিষয় নিয়েও বেশ কিছুদিন ধরে চর্চা হচ্ছে। সেটা হচ্ছে বাচ্চাকে ময়দা এবং কোনো ফ্রাইড ফুডের সাথে একেবারে ইন্ট্রোডিউস না করানো, এবং ময়দার বদলে আটা বা ওটসের আটা এই ধরনের জিনিসের সাথে ইন্ট্রোডিউস করানো, এটা কতটা যুক্তিযুক্ত? ক্ষেত্রে একটা কথা বলি, এটা অনেক বেশি অ্যাডাল্টদের ক্ষেত্রে খাটে, কারণ ওই যে বললাম যে গ্রোয়িং এজে আমাদের এক্সপেরিমেন্টটা নর্মাল সুস্থ সবল একটা বাচ্চার ক্ষেত্রে না করাই ভালো, যদি না তার কোনো নিজস্ব ব্যক্তিগত সমস্যা থাকে এবং সেটার জন্য কনসার্ন হয়ে আমাদের কোনো ডায়েট মডিফিকেশন করতে হয়। ময়দাটাও চেনা দরকার। আমরা ফিঙ্গার ফুডের কথা একটু আগে বললাম, ফিঙ্গার ফুডের মধ্যে মনে করো ফ্রেঞ্চ ফ্রাই একটা ইম্পর্টেন্ট আইটেম, তাহলে আলুকে ভেজে দেয়া। এবার আমি একদম তেল জবজবে ভেজে নিশ্চয়ই দেবো না, ধরো অল্প তেলের মধ্যে ভেজে একটু সুস্বাদু করে দেয়া, বা আলুটাকে সেদ্ধ করে তারপরে যদি অল্প একটু নুন মাখিয়ে বা হালকা গায়ে বেসনের লেয়ার দিয়ে ভাজা হয়, তাহলে তেলের অ্যাবজর্পশনও কম হলো। সে ধরনের খাবার কিন্তু দেয়াই যায়। আর সত্যি কথা বলতে মানে রসে বসে খাইয়ে বাঙালি পরিবারের কোনো বাচ্চাকে লুচির আশ্বাদ থেকে বঞ্চিত করা উচিত না, যে সেইখানে কিন্তু তার ময়দার টেস্টটা ছিল, বড় হয়ে না হয়ে ডায়েট করবে। আর আটার প্রসঙ্গে বলি, হ্যাঁ, আটা আর ময়দার তফাৎটা হচ্ছে জাস্ট দ্য রিফাইনিং। ময়দা অনেক বেশি রিফাইন্ড ফ্লাওয়ার, সেক্ষেত্রে তার ফাইবার কন্টেন্টটা কম থাকে, আটা সে তুলনায় আমরা হেলদিয়ার এই জন্য বলি জাস্ট ফাইবারটা বেশি। আদারওয়াইজ যদি ডায়েটারি স্ট্যান্ড পয়েন্টে দেখো, কার্বোহাইড্রেট, প্রোটিন, এইসব কন্টেন্টের স্ট্যান্ড পয়েন্টে তো গম থেকেই তো দুটো তৈরি হচ্ছে, আর দুটোর কিন্তু নিউট্রিশনাল স্ট্যান্ড পয়েন্টে বা ক্যালোরিফিক ভ্যালুতে কোনো তফাৎ নেই। আর ওটস এর প্রসঙ্গে বলি, ছোট্ট বাচ্চাটার একটা ওটস খাওয়ার থেকে বোধহয় বাড়ির তৈরি হাতে করা রুটি আর তরকারি খাওয়ার অভ্যেসটা অনেক বেশি হাইজেনিক আমি মনে করব। কারণ অন্য ধরনের খাবার দাবার খাওয়া বা এক্সপেরিমেন্ট করা অ্যাডাল্টহুড করেই রয়েছে বাই চয়েস, কিন্তু যখন চয়েসটা আমরা ইন্ট্রোডিউস করছি, বাড়ির লোকের একটা খাবার দাবার দেওয়া শুরু করছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কালচারে, আমাদের রোজনামচার জীবনের একদম সাধারণ যে খাবার দাবার সেটাকে নিয়ে খুব ভাবা ভালো। আর একটা প্রসঙ্গ বলবো, দেখো যে দেশে এখনো অব্দি ম্যাক্সিমাম লোক হয়তো দিন আনে দিন খাওয়ার অবস্থায় থাকে, তাদের কাছে ওটসটা হচ্ছে সত্যি স্বপ্নাতীত। সেক্ষেত্রে কিন্তু ওই আটা ময়দার জীবনটাই তাদের বাস্তব। আর ওই আটার রুটি এমনও আছে হয়তো দুবেলা ওই দুটো পান্তা ভাত খেয়েই তারা বাঁচছে। তা আমাদের নিউট্রিশনটা কিন্তু সার্বজনীন ভাবে ভাবতে গেলে সবার, সেই জায়গায় কিন্তু আমার ওই আটার রুটি বা তরকারি খাওয়াটা অনেক বেশি গুরুত্ব পাবে রাদার দ্যান ওটস বা ওয়েস্টার্নাইজড ফুড। বাচ্চাদের ক্ষেত্রে বিশেষত একদম ছোট বাচ্চাদের তুলনায় একটু যারা গ্রোয়িং এজে আছে, সবে স্কুলে যেতে শুরু করেছে, তাদের ক্ষেত্রে একটা প্রচন্ড রকম জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে হেলথ ড্রিঙ্ক। এই হেলথ ড্রিঙ্ক আদৌ কতটা হেলদি? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করলে। এটা নিয়ে একটা মিক্সড ফিডব্যাক আছে তোমায় বলবো। দেখো, যে কোনো কমার্শিয়াল ফুডই সবসময় যে ন্যাচারাল ফুডের মতন স্বাস্থ্যকর হবে তা তো নয়। আবার যে কোনো একটা কমার্শিয়াল ফুড যখন মার্কেটে আসছে, তারও সেই যে কোনো কোম্পানি, রেসপেক্টিভ অফ এভরি কোম্পানি, আমি বলবো তাদেরও একটা নিজস্ব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, তাদেরও কিছু পড়াশোনা রয়েছে, তারপরে সেটা আসছে। আফটার অ্যাট দ্য ডেজেন্ট যে কোনো হেলথ ড্রিঙ্ক যখন লঞ্চ হয়, তার আগে দে এবার টেস্টেড রিপিটেডলি, অনেকবার তা পরীক্ষিত হয়ে পরীক্ষা নিরীক্ষার ফলে আসে। বাট কোথাও আমি বরাবরই এমন একটি মানুষ, আমি ন্যাচারাল ফুড আর ইকোনমিক ফুডের দিকে জোর দেওয়া মানুষ, এবং সবসময় সেটা মনে হয় যে ন্যাচারাল অরিজিনটা হলে খুব ভালো। তো হেলথ ড্রিঙ্কের ক্ষেত্রে ক্রস যদি বলো, কিছু সিচুয়েশন, যেমন ধরো মায়েরাও আজকালকার দিনে ব্যস্ত, বাচ্চাদের জীবনযাপনটাও ভীষণ ফাস্ট হয়ে গেছে, একদম কিছু না খাবার থেকে বা সকালে কিছু না খাইয়ে অনেক বাচ্চারা ছোটবেলাতে ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে স্কুলে চলে যাচ্ছে, মা তাকে খাওয়াবেন কি? তো সেরকম জায়গায় এক গ্লাস হেলথ ড্রিঙ্ক গুলে দিলে দুজনেরই একটা না সাইকোলজিক্যাল স্যাটিসফ্যাকশন অনেক বেশি,
যে না বাবা পেটে তো কিছু আছে, এই একটা জায়গা। কিন্তু এখানেই বলবো, ধরো সেখানে ইচ্ছে অনিচ্ছের ঊর্ধ্বেও একটা ব্যাপার থেকে পছন্দ অপছন্দ চলে আসে। এবার ধরো যে কোনো একটা হেলথ ড্রিঙ্ককে সহজে গুলে খাইয়ে দেওয়া যত ইজি, আমি হয়তো বললাম যে না একটুখানি বাদাম গুঁড়ো করা থাক, ছাতু থাক, তার সাথে মুড়ি গুঁড়ো করা থাক, সেটাকে মিশিয়ে আমি একটা ড্রিঙ্ক মতন খাওয়ালাম। তার মধ্যে একটু চিনি রইলো, একটু লেবুর রস রইলো, বা সিম্পল ছাতু শরবত রইলো। তুমি দেখো, আমি যদি নিউট্রিশন সাবজেক্টটা কিন্তু ভীষণ রকম একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টের জায়গা। সাইকো নিউট্রিশনটা ভীষণ আপডেটেড এবং আপকামিং একটা টপিক। ছাতুর শরবত খাবো, অথচ ছাতু কিন্তু হয়তো অনেক বেশি পুষ্টিকর এবং তার গুণমান অনেক বেশি। বা আমি যদি তোমাকে অল্টারনেটিভ আর একটা বলি, ধরো তুমি যেটা বললে যে এজ গ্রুপটা মোটামুটি দুধ রয়েছে, তাহলে দুধের সাথে হয়তো একটুখানি এমন কিছু আমি মিশিয়ে দিলাম, বা দুধের সাথে মনে করো আমি একটুখানি বাদাম গুঁড়ো করেই হয়তো বাদাম শেক করলাম, বা কোনো ফলের একটা জাস্ট ব্লেন্ড করে একটা মিল্কশেক করে পাঠালাম, খাওয়ালাম। তার মধ্যে আমরা কোনো বাদাম দিতে পারি, আমরা তার মধ্যে একটুখানি মধু দিতে পারি, যেটা ভীষণ জরুরি এবং ওদের জন্যও ভালো, সিজনাল চেঞ্জের সাথে বাচ্চাদের হেল্প করে। গুড় দিতে পারি, গুড়টা যেমন আয়রনের ভীষণ রিচ সোর্স, মানে মিষ্টির জায়গায় চিনির অপশনস গুলোকে যদি ভেবে করি, সেটা কিন্তু কমার্শিয়াল ফুডের থেকে অনেক বেশি হেলদি হবে। এবার ব্যাপার হচ্ছে ইচ্ছের একটা ব্যাপার, টাইমের একটা ব্যাপার, সবকিছুই। আমি পুরোটাকে নাল অ্যান্ড ভয়েড করবো না যে হেলথ ড্রিঙ্ক নামটাই যেখানে হেলথ জড়িয়ে রয়েছে, পুরোটা নাল অ্যান্ড ভয়েড করা যায় না। বাট ইয়েস অফকোর্স ন্যাচারাল ফিডিংটা সবসময় প্রেফারেবল রাদার দেন কমার্শিয়াল ফুড। বেশ, শেষ প্রশ্নটা একদমই মায়েদের জন্য ক্লিয়ার যাতে করে দেওয়া যায় বিষয়টা, সেটা হচ্ছে কোন ধরনের খাবারগুলো একেবারেই বাচ্চাদের জন্য ক্ষতিকর, দেওয়া উচিত না, আর কোন জিনিসগুলো দেওয়াটা মিস করা যাবে না? প্রথম প্রসঙ্গে বলি, বাচ্চাকে সব খাওয়াবেন, কোনোটাই ক্ষতিকর নয় বাচ্চা বয়সে, কারণ তাদের সিস্টেমটাও যেহেতু বাড়ছে। হ্যাঁ, ক্ষতিকর কোনটা হবে আমি কিভাবে দিচ্ছি, হাইজিন ফ্যাক্টর, স্যানিটেশন, পরিষ্কার পরিচ্ছন্ন বাসনপত্র, এবং আমরা যে মায়েরাও যখন হাতটা ব্যবহার করি আমরা যেন হাইজেনিক্যালি খেতে দিই, কারণ বাচ্চাদের ইমিউন সিস্টেমটা তো ভীষণ ডেলিকেট হয়, ভীষণ ভালনারেবল হয়। তো বাচ্চা বয়সে না সব খাবার খেতে দিন। ব্যক্তিগত চয়েসের জন্য তো যত বড় হবে সেগুলো আসবেই। আর বাদ কোনটা একদমই দিতে হবে যে না, হ্যাঁ কিছু কিছু ফুড অ্যালার্জি থাকে। অ্যালার্জিক ফুড যেমন কারোর দুধে থাকে, কারোর ডিমে থাকে, চিংড়ি মাছ, ঢেঁড়স, বেগুন, আরো অনেক খাবার আছে। অ্যালার্জিক যদি হয় সেটাকে অবভিয়াসলি আমাদের পুরোপুরি বাদ দিতে হবে। বাট নর্মাল কোর্স অফ ডায়েটের কোনো খাবারই বাচ্চাদের ক্ষেত্রে একটুও বাদ দেবেন না, সব ধরনের খাওয়া অভ্যেস করেই তারা বড় হোক। আর যেটা অবশ্যই রাখবেন সেটা হচ্ছে প্রত্যেকদিন বাচ্চার খাবারে মিল্ক প্রোডাক্টের কিছু যেন থাকে, অন্তত একটা করে সিজনাল ফ্রুট, সেটা যা খুশি হোক, কোনো বাচ্চা কলা ভালোবাসে, কোনো বাচ্চা আম ভালোবাসে, কেউ আপেল পেয়ারা, যাই হোক একটা ফল যেন থাকে। স্যালাড আর সবজি খাওয়ার হ্যাবিটটা তৈরি করবেন। স্প্রাউটসটাকেও আমি বলবো, মানে ছোলা হোক বাদাম হোক, মানে একদম আমাদের ভেষজ খাবার সেটা যেন থাকে। এবং তার সাথে সাথে ভাত রুটি, নর্মাল যে খাবার সুজি, যেগুলো আমরা আমাদের ভারতীয় কালচারে খেয়ে আমরাও বড় হয়েছি, আপনারাও হয়েছেন, বাচ্চাদেরও সেটা খেতে দিন। ঘিও দেবেন, একটু মাখনও দেবেন, তার সাথে কিন্তু তেলও দেবেন। আর সর্ষের তেল আর সাদা তেল দুটোর কম্বিনেশনেই কিন্তু রান্না হবে, মানে কম্বিনেশনটা এই জন্য, ওমেগা 3 ওমেগা 6 দুটো ফ্যাটি অ্যাসিডের সোর্সও যেমন থাকে, ঘি কিন্তু ভীষণ একটা উৎকর্ষ ফ্যাটের সোর্স, সেটাও খাবারে দরকার। আর চকলেটও খাবে কিন্তু পরিমিত ভাবে। আর চকলেট খাবার থেকেও বড় কথা বলবো যে প্রতিবার খাবার পরে মুখ ধোয়াটা খুব জরুরি, কারণ আমাদের অনেক জার্ম আর শরীর খারাপের একটা বড় জায়গা। বাচ্চাদের সবচেয়ে কমন প্রবলেম একটা থাকে ডেন্টাল ক্যারিজ, আর একটা প্রবলেম থাকে পেটের প্রবলেম, সেই জায়গাটা। আর প্রত্যেকটা বাবা মাকে বলবো, এই মোবাইলের যুগে চেষ্টা তো অবশ্যই করবেন এবং ম্যান্ডেটরি যেটা প্রত্যেকটা বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে জোর দেবেন। কারণ আপনাদের প্রত্যেকের কনসার্নটাই হয়ে যায় যদি বাচ্চা মোটা হয়ে যায়। আজকাল পেডিয়াট্রিক ওবেসিটি কিংবা পেডিয়াট্রিক ফ্যাটি লিভার এত বাড়ছে, বাচ্চা যদি মোটামুটি ঠিকঠাক ঘুমায়, তার যদি মোটামুটি নিত্য ক্রিয়ার মধ্যে যা থাকে, তার এক্সক্রিটরি সিস্টেম যদি ঠিক থাকে এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে, সবকিছু খেতে পারে, জাস্ট গো ফর ইট। ওখানে কোনো বাধা দেওয়ার আমাদের কোনো প্রয়োজনই নেই। একটা হেলদি বাচ্চা সবভাবে যদি হেলদি অ্যাম্বিয়েন্সে বড় হয়, এমনি সে রোগ থেকে অনেক দূরে থাকবে। অনেক ধন্যবাদ। আর যখন ডক্টর নিজে এতটা সুন্দর করে সবটা ব্যাখ্যা করে দিলেন,
প্রত্যেকটার ভালো দিক খারাপ দিক, কি করণীয় নয়, সেটাও পুরোপুরি ব্যাখ্যা করে দিলেন। তখন মনে হয় আমার আর এক্সট্রা কোনো উপসংহার টানাটা একেবারেই রেলেভেন্ট হবে না। শুধু এটুকুই বলবো, বিষয়টা যেহেতু বাচ্চাদের, তাই মায়েদের সচেতন হওয়া অবশ্যই দরকার, কিন্তু সচেতন হতে গিয়ে ন্যাচারালি গ্রো করার বিষয়টাকে যেন কোনোভাবে আটকে দেওয়া না হয়। তোমার এই প্রসঙ্গটা টেনেই একটু বলবো মেয়েকা, এই ন্যাচারালি গ্রো হওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। টাইম শুধু ডায়েট না, পরিবেশগত ভাবেও ন্যাচারালি গ্রো করতে দিই, মানে কষ্ট করাটা কিন্তু জীবনে দরকার। আমাদের এই গরমটাকেও সহ্য করে বড় হওয়াটা দরকার। সারাক্ষণ এসির মধ্যে আবদ্ধ থাকলেও অনেক রোগ ব্যাধি আসে। মাঠঘাট না পাক, রাস্তার খোলা হাওয়া, ছাদের খোলা বাতাস, বৃষ্টিকেও অনুভব করতে দিন, রোদেও একটু পুড়তে দিন, তবে গিয়ে কোথাও হয়তো পুরো ইমিউন সিস্টেমটাকে একদম ঠিকভাবে একটা সুস্থ বাচ্চা সুন্দরভাবে বড় হবে। একদমই। আর এই যে বাচ্চাদের নিজের মতো করে বাড়তে দিন, একদম। তাদের নিজের মতো করে বাড়তে দিন, নিজের মতো করে ভাবতে দিন, আর নিজের চয়েসটাও তাদের রাখার একটু জায়গা দিন। এখানেই আজকে শেষ করব, তো ভেবে দেখবেন মায়েরা। আজকের মতো এপিসোড এখানেই শেষ করছি। চলি, সবাই ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।